নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকা হওয়ায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এতে সে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা। চুল সারাতেও পারছে না। তখন কোত্থেকে উড়ে আসে আমির। এক আঙ্গুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুজে দিয়ে আবারও উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলে, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভেজানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চরক গাছ। পালঙ্কে ভুরি ভুরি সোনার অলঙ্ক জ্বলজ্বল করছে। চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজার চোখে পড়ছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন, এই তুমি এই নে কেড়ে আইছো? আমি কইছি আইতে। নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হাউরি কইল হইব? আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে আওয়া মানা, হেইডা তোমার হাউরি জানে না? মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাড়াইয়া যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট্ট কারণে এত ক্ষুদ্র প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। কে ভাবছে এই বাড়িতে আসার পর কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করছে। সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখলো চোরের মতো বাড়ির পিছনে জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়ে তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা ভ্রুকুটি করে মুখে করান্ত শব্দ করলে সব ঝাপসা। ফারিনা বলছিল দই পিঠে দিয়ে রান্নাঘরে যেতে। পদ্মজা মেয়েবেলাম সে কথা ভুলে গেছে। যখন মনে পড়লো অনেক সময় কেটে গেছে, সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফারিনা এবং আমিনা মাছ কাটছে। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে ভয়ে বুক কাঁপছে। কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেয়। অহন আওনের সময় হয়েছে তোমার? আসিল কই? বললেন ফারিনা। ঘরে। নতজানু হয়ে বলল পদ্মজা। আমির তো বাইরে বেড়ায় গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কী করতেছিলা? স্বামী বাড়িতে থাকলে ঘরে থাউন লাগে, নইলে বউদের শোভা পায় খালি রান্নাঘরে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। সেখানে আসার পর থেকে সে দেখেছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিল। ফাইনা বলেন, বেগুন লইছে ক্যারে? আজ ভাজবেন না? জাফর আর হের বউ তো গেলই গা। এখন কাল লাইগে কারাম। আর কেউ তো খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে বলল, কণ্ঠে খাদে নামে বলল, কী করব? ফাইনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাবে অনেকক্ষণ পর কাট কাট গলায় বললেন, ঘরে গিয়া বইয়া থাকো। পদ্মজার চোখ দুটো ছলছল করে ওঠে। ঢোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছি না এখানে থাইকে যাইতে? যাও না কেন? যতদিন আমরা আছি তোমার বউরা রান্নাঘরের দায়িত্ব লইতে আইবে না। আমিনের কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনের কথা অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফারিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বললেন, আমার ছেঁড়া বউরে আমি মারবো, কাটবো, বকবো? তোমার কোনোদিন হেল লগে উঁচু গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকে ফারিনাকে ভয় পান, তাই একটু শব্দ করলেন না। পদ্মজা ফারিনার দিকে অনুসন্ধান দৃষ্টি নিয়ে তাকালেন। কী যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটার দুই রূপ। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হয়। কেউ ভালো কিংবা খারাপের অভিনয় করে, আবার কেউ আসলে শয়তান কিংবা কেউ ভালো অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? খাড়ায় আছো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা। তোমার যাইতে কিছু যাও তুমি। পদ্মজার কথা বাড়ে না। ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণ্যর কথা মনে হতে লাবণ্যর ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয় এখন টিভি দেখছে। লাবণ্যর ঘরে ঢুকে লিখন সাহর কণ্ঠ শুনতে পেলেন পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে। লিখন ছাড়ার ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে চাইল। লাবণ্য ডাকলো, এই ছেমড়ি, যাইস কই? এদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যর পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলে, সারাদিন দাভাইয়ের সাথে থাকোস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারস না? তোর দাদাভাই আমাকে না ছাড়লে আমি কি করব? ঘুষি মেরে সারাই দিবি, হ্যাঁ? এরপর আমাকে তুলে আছাড় মারবে। দাভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যে বলবো কেমন? একদিন রাগ দেখালে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেবই না। লাবণ্য হাসে।
এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন সাহের মতো মানুষে ফিরাইয়া দেওয়ার সাহস খালি তোরে আছে, আমার জীবনে হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্য বলেই যাচ্ছে, এই ছবি আমি এখন নিয়ে 6বার দেখেছি। লিখন সাহ তার নায়িকাদের অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনরে, অন্যজন বিয়ে করে। বিয়ার অনেক পর লিখন সাহের প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হয়ে গেছে, লিখন সাহ মরে যায়। এই হইল কাহিনী। আইসে পদ্মজা, যদি এমন তোর সাথে হয়। পদ্মজা আঁতকে উঠে বলে, যা কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব, কিন্তু এখন আমার তোর ভাইকে দরকার। ওরে, লাইলি হয়ে যাইতেছস? যা, আমি মজা করছি। আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনের পছন্দ করো? লিখন শাহ আমার শয়নের স্বপ্নে তার লগে আমি সংসার পাতি। লাবণ্য হাসে। লাবণ্যর পিঠ চাপড়ে বলল, আব্বারে বল লিখন শাহকে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিবে। বিয়া এমনিও দিয়ে দিব, কয়েকদিন পর মেট্রিক ফেল দিব। আমি তো ফেল করামি, দেখিস কিছু হবে না, পাশ করবি। রানিয়ে পাকই কি জানি কই বইয়া রইছে, চুপ থাকে এখন, টিভি দেখ। দেখ কেমন কাঁদতেছে লিখন সাহ। এই জায়গায় আমি যতবার দেখি আমার কান্দন আইসে পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল। অন্যার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্যে চলছে লিখন সাহ ঠোঁট কামড়ে কাচ্ছে। ঘোলা চোখ দুটো আরও ঘোলা হয়ে উঠছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর। ওর মা, বোন, ছোট ভাই ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়েছে। এক টুকরো টুকরো পড়ে লিখন সাহের পায়ে আত্মনাদ করে ফ্লোরে বসে পড়লো। তার মা দৌড়ে এসে পাগলামি থামাতে বলে। লিখন শাহ আত্মনাদ করে শুধু বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজা বাক্যটি শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজতেছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কান্নেই সে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলে, তুই দেখ আমি যাই। লাবণ্য কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজার কিছু বলল না, উঠে দাঁড়ায় চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল। তার বুক ধক করে উঠল। পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত আশ্চর্য হওয়ার কী আছে? আমির কাগজে পড়ানো কিছু একটা এগিয়ে দিল। বলল, ঘরে পেলাম না, রান্নাঘরেও না, তাই মনে হলো লাবণ্যর ঘরে আছো। টিভি দেখছিলে নাকি? বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজনকে বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা, চালচলন আলাদা, যা ছোট দুটোর মনকে আনন্দ হয়ে দেয়। আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা। লিপস্টিক টাকানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলে, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ায়। বাসন্তী আরও কাছে ঘেঁষে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এরপর প্রান্তকে বলল, তুমি লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমাকে লিপস্টিক সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছে হচ্ছে। বাসন্তী প্রান্ত ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছিল। এই মহিলাকে সে একটু সহ্য করতে পারে না। এক তো সৎমা, বাপের আর এক বউ, তার উপর এই বয়সে এত এত সাজগোজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে দাঁড় করে বলো, হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর? কতবার বলছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে। বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে বদমেজাজি। হেমলতা বলেছেন, সেদিনের ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে, হুটহাট রেগে যায়, কথা শুনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে। এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন। তবু এসে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহ মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন, এই শিক্ষা পাইছো তুমি? গুরুজনদের সাথে এমন কথা ক? আপনি চুপ থাকেন, খারাপ মহিলা। বুড়ো হয়ে এমন রং ঢং করে। পূর্ণার কথায় মাটিতে পড়ার আগে তীব্র থাপড়ে সে মাটি উল্টে পড়ল। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে, দেখার জন্য কে মারল তাকে। দেখল হেমলতা। হেমলতা অগ্নিচক্ষে তাকিয়েছে, যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন। পূর্ণার চোখ শীতল হয়েছে। সে চোখ সরিয়ে নেয়। হেমলতা বলে, নিজেকে সংশোধন করো, এখনও সময় আছে। পূর্ণা নতজানু অবস্থায় বলল, আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। করতে হবে, ওনার অধিকার আছে এই বাড়িতে। আমি খুন করব এই মহিলাকে। পূর্ণার রাগে শরীর কাঁপছে। পূর্ণার অবস্থা থেকে হেমলতার দৃষ্টি গেল থমকে। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আর এক মেয়ের সময় দিচ্ছে না? বুঝে শুনে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে। তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করলেন, কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল,
মেয়ে আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা হয় আমার। হেমলতা ছুটে যান বাইরে, বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে। হেমলতা অনুরোধ করেন, এত বড় শরীরে মাইরো না, ছোট মানুষ বোঝে না। আপনি সরেন, ও খুব বেড়ে গেছে। বাসন্তী স্পর্শ পূর্ণার ভালো লাগছে না, সে ঠেলে সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে হেমলতার বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি পড়ল। পূর্ণা আত্মনাদ করে শুয়ে পড়ে। হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন। বাসন্তী পূর্ণাকে আগলে বসেন, অনুরোধ করেন, যুবতী ছেলেরে এমন মারতে নাই, আর মাইরে না। প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে। হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে মোর্শেদের উপর ভীষণ ক্ষেপে যান। মোর্শেদে চিৎকার করে করে বাসন্তী সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে। আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে। মোড়ের বাড়ির ছোট্ট সংসারে কেমন ওলটপালট হয়ে গেছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা হয়ে নিঃশব্দ নেন। সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত, সব যদি আগের মতো হয়ে যেত। সব কঠিন মানুষরাই কি জীবনে এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে, কোনো দিশে খুঁজে পায় না। আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে। 6 দিন পর পদ্মজার মেট্রিকের ফলাফল। এরপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যদিও ফারিনা বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, সে পদ্মজাকে রাজধানীতে নিবেই। পদ্মজার কথা মনে হতে আমিরের চোখ রেখে গোসলখানার দরজার দিকে। তার ঘরের সাথে গোসলখানা ছিল না, পদ্মজার জন্য করা হয়েছে। সেই বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পদ্মজা চিৎকার করে উঠল, তাই দ্রুত দৌড়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকলো। পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রয়েছে, কিছুটা কাঁপছে। আমি দ্রুত কাছে এসে বলল, কি হয়েছে? ওখানে ওখানে কে ছিল? আমাকে দেখছিল। পদ্মজা ইঙ্গিত অনুসরণ করে আমিরের সেদিকে তাকালো। গোসলখানার ডান দেওয়ালে একটা ইট সরানো হয়েছে। সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকেন। কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে যায় দেওয়ালে, আর তখনই দুটি চোখ দেখতে পায়। সে তাকাতে চোখ দুটো দ্রুত সরে যায়। পদ্মজার পিল চমকে ওঠে। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুকনো কাপড় পরে এসো, কেঁদো না। কথা শেষ করে সে বেরিয়ে যায়। যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমি চিনি। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল। এরপর আমিরকে খুঁজতে লাগলো। আমি সোজা রিদওয়ানের ঘরের দিকে যাই। রিদওয়ান পানি পান করছিল। আমির গিয়ে রিদওয়ানের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বলে, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। শার্ট ছাড়। ছাড়বো না। কি করবি? তুই আমার বউয়ের দিকে কুনজর দিবি আর আমি ছেড়ে দিব? প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির, মুখ সামাল, গালাগালি করবি না। করব? কি করবি তুই? আবার বলছি শার্ট ছাড়। আমির ঘুষি মারে রিদওয়ানের নাকে। রিদওয়ান টাল সামলাতে না পারে পালঙ্কের উপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদওয়ানের ঘরে ছুটে আসে। পদ্মজা ঘরের চৌকাঠে পা দিল মাত্র, আমি রিদওয়ানকে টেনে হিঁচড়ে তুলে বলে, তোকে না বলেছিলাম, বারবার না করেছিলাম, তবুও শুনলি না? রিদওয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে। রিদওয়ানের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ অবরোধ করে দাঁড়ান। চিৎকার করে বলে, কী হয়েছে তোদের? তোরা এমন করতেছস কেন? দাদু, সরে যাও, আমি মেরে ফেলবো। তুই কি ভালো মানুষের বাচ্চা? তেজ নিয়ে বলল রিদওয়ান। আমি নূরজাহানকে ডিঙ্গিয়ে রিদওয়ানকে আঘাত করতে প্রস্তুত হয়। তখন মজিদ হাওলদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, যে যেখানেই থাকো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমি মজিদ হাওলদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো। পরে জেলে উঠে বলল, আব্বা, আপনি জানেন না ও কী করছে? পদ্মজা গোসল করছিল, ও লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমির কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফারিনা, আমিনা, রানীসহ হাওলদার বাড়ির কাজ করা দু একজন মহিলা ছিছি করে উঠল। রেদওয়ান সাবধানে প্রশ্ন করলো, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলি। বিয়ের রাতে তুই পদ্মজার কাছে গিয়েছিলি। অপবাদ দিবি না। তুই ভালো করে জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা রিদওয়ানে ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? বললেন মাজিদ। আব্বা, কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত এই চরিত্রহীন ঋতু, কারণ আমার আগের থেকে ও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো। কি হচ্ছে? কী সব শুনছে? ফাইনা দুই ঠোঁট হা হয়ে গেল। মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমিনা বলল, আপা, আমি আগেই কইছিলাম এই ছেলে বিনাশিনী, এই ছেলের রূপ আগুনে লাগান। এই ছেলের জন্য এখন বাড়ির ছোড়াদের ভেজাল হইতেছে। আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করে করলো। মজিদকে বলল, আব্বা, আপনি এর বিচার করবেন না, আমি ওরে মেরে ফেলবো। আর আম্মা, এরপর বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে। আমাকে তো ফিরতে হবে ঢাকা। পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না। মনে রেখো আব্বা, তুমিও কথাটা মনে রেখো। আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায়।
তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে, বউ রেখে যাবা কেন? আর রিদওয়ান, তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলদার বেরিয়ে যান। আমির পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জলজল করে ওঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, এমন সময় হাওলদার বাড়ির রাতের রান্না করা হয়। মগা এক ব্যাগ মাছ নিয়ে এসেছে। লতিফা মাছ কাটছে। লতিফা এই বাড়ির কাজের মেয়ে, সবাই ছোট থেকে করে লুতু করে ডাকে। ফাইনা ভাত বসিয়েছে। তার অনবরত বলে যাচ্ছে, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি। বাবুর বাপ দাসী পুষে রেখেছে, দাসী পালে। সারাদিন কাম করি, অন্যের হাওয়া লাগাই ঘুরে, মরণ হয় না আমার। মরণ আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরে আশেপাশে ঘুরছে। ফাইনের সব কথাই তার কানে আসছে। তার গায়ে লাগছে না, বরং হাসি পাসছে। সে বহুবার রান্নাঘরে গিয়ে কাজ করার জন্য ফাইনে তাড়িয়ে দিছে। কাজ করতে হবে না বলেছে, আর এখন বলছে কেউ সাহায্য করে না। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো। বলেন, আম্মা আমি কি সাহায্য করি? এই ছেড়ি, তুমি এত বেয়াদব কেন? কতবার করছি তোমার সাহায্য করতে হইব না। না মানে আপনি বলেছিলেন কেউ সাহায্য করে না। তোমার তো বলিনি, তোমার গায়ে লাগে কেন? মেজে ঝাড়ু দিয়ে দেই। তোমারে কইছি আমি, তুমি যাও হন এখান থেকে। যাও কইতেছি। পদ্মজা বেরিয়ে আসে। বাসায় লাবণ্য নেই, আমির নেই, কার কাছে যাবে? রানী এসে। রানীর কথা মনে হতে পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো। যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে। ওই আর সেদিকে এগোলো না, নিজের ঘরে এদিকে হেঁটে গেল। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে সূরা ইয়াসিন একবার পড়ল। এরপর জানলা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল। সেদিনের মতো জঙ্গলের ভেতরে ঢুকছে। আর কিছু মুহূর্ত পার হলে চারিদিকে রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে। এমন সময় কি করতে যাচ্ছে ওখানে? এতই সাহস কী করে হয়? পদ্মজা হুড়মুড় করে ঘর থেকে বের হয়। আজ সে এর শেষ দেখে ছাড়বে। লাবণ্য সবে সদর ঘরে ঢুকেছে। পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলে, কী হলো, কই যাস? পদ্মজা চমকে ওঠে। এরপর বলল, এই তো এইখানে, কই ছিলি? আচ্ছা পরে কথা বলবো, আমি আসি। লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর মনে মনে ভেবে নিল, 2 তলা থেকে হয়তো দেখেছে দাদাভাই এসেছে, তাই এগিয়ে আনতে গেছে। সে নিজের ঘরের দিকে চলে যায়। পদ্মজা কখনো বাড়ির পিছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল বড় পুকুর, কালো জল। অথচ বাড়ির সামনে পুকুরের জল স্বচ্ছ। 2 মিনিট আগে শাকসবজি ক্ষেত পার হতে বাড়ির পিছনে এরকম শাকসবজি বাগান আছে সে জানতো না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরের জানলা দেখা যাচ্ছে। আরেক জানলাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করলো, সেই জানলায় গ্রিল ধরে কেউ তাকিয়েছে। পদ্মজা ঠাহর করার চেষ্টা করলো এটা কার ঘর। মনে হতে বেশি সময় লাগলো না, এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনিই তাকিয়েছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানলার পর্দা সারিয়ে হাত নাড়ায়। পদ্মজা মৃদু হেসে হাত নাড়ায়। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চাচ্ছে পদ্মজাকে। তার ভিতরে লুকানো আছে কোনো এক রহস্য গল্প। ভাবি, এখানে কি করেন রাইতের বেলা? ভূমিকম্পর ভূমি যেমন কেঁপে উঠল, পদ্মজা ঠিক সেভাবে কেঁপে উঠল। তাকিয়ে দেখলো মদন। সে জঙ্গলের ভেতর থেকে আসছে। পদ্মজা আমতা আমতা করল, হাঁটতে এসেছিলাম এই রাইতের বেলা, বিকাল থেকে, এখন ফিরে যাচ্ছি। চলেন একসাথে যাই। জায়গাটা ভালো না ভাবি? আপনি হয়েছেন সুন্দরী মানুষ, জিন ভূতের আছর পড়বে। আপনি যান, আমি আসতেছি। আর কি করবেন এখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকায়। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে ওঠা, এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো, রানীকে পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হবে, আর একটার পর একটা মিথ্যে বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অব্দি গিয়ে আবার চলে আসবে। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলে ভেতরে ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো, আপনি যান। রাতের বেলা একলা থাকবেন, আমার কাম আমার আপনারে দেখা রাখা। এদিকে তো আলো জ্বলছে, উনি আসবেন এখন, আপনি যান। আর আপনার পা তো কাদামাখা, বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো, লুঙ্গি হাঁটু অবধি তুলে রাখা। সে হেসে বলল, আইসা, তাহলে আমি পা ধুয়ে আসছি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা আসুন। মদন চলে যেতে পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার কাটা যেন বেঁধেছিল। বাড়ির পিছনে যাওয়ার জন্য পা বাড়ালে দেখতাম আমিরকে। আমির অলোক ঘর বেরিয়ে আসতে। পদ্মজা ঘরে দাঁড়ালো, পারল না। অলোক ঘরের দিকে চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসলো, বলল, পদ্মাবতী কি আমার জন্য অপেক্ষা করছিল? বোধহয় করছি। আমির ভ্রুকুটি করে বলল, বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বেরিয়েছিলাম। আপনি নামাজ পড়ছেন?
এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি যে সে যেতে পারবে না? পদ্মজা উৎসুক করে তাকালো। আমির পদ্মজাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমিরের কাছে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে বলল, কেউ আছে নাকি? এরপর আমিরের হাতের পাতন ছোটানোর চেষ্টা করতে লাগলো আর বলল, ছাড়ুন, কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখলো। এরপর ঠোঁটের ছোঁয়া লাগাতে পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল। বলল, আপনি ঘরে যান। আচ্ছা চলো। আপনি যান, আমি আসছি। কেন? তুমি কোথায় যাবে? পদ্মজা নিজের ঠোঁট কামড়ে কিছু ভাবলো। এরপর বলল, অলোক ঘরে যাব। আপনি ঘরে যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। এরপর সব বলবো। আরে কি করবে বললে তো? আপনি যান না। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করলো, আমিও থাকি। আপনি ঘরে গিয়ে বসেন, আমি চলে আসবো। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইতো অন্দরমহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলে ডান পাশে ঘরে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী ও পদ্মজাকে একসাথে কেঁপে উঠল। দুজনে অপ্রস্তুত হয়ে পড়ল। রানী আগে কথা বলল, রাত বেলা এমন ছুটাইতেছে কেন? পদ্মজা মাথা থেকে ঘুমটা পড়ে গেছে। সেই কখন দৌড়াতে আসাতে চুলের খোপা খুলে গেছে। গাছগাছালি বাতাসে তিরতির করে চুল উঠছে। তবুও সে ঘামছে। আমতা আমতা করে বলল, আমি তো হাঁটতে পেরেছিলাম, জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসছে। ও কই? জোনাকি নাই তো। একটু আগেই ছিল। এখন তো রাতের বেলা একলা থাকবা? আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রানিয়াপা? সন্ধ্যার আজানে আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়ে কোথাও ছিলে, কিন্তু ওইদিকে তো ঝোড়ঝাপ জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল। কেমন অস্বাভাবিক হয়ে উঠে মুখ। সে অপ্রস্তুত হয়ে আসলো। কি বলবে খুঁজে সে স্পষ্ট বোঝা যাচ্ছে না। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে শোনার জন্য। পদ্মজা ডাকলো, আপা। আরে আমি ওষুধ আনতে গেছিলাম। কি ওষুধ? তুমি চিনবা না, আসো বাড়িতে যাই, মেলা রাত হয়ে গেছে। রানী পদ্মজাকে রেখে এগোতে লাগলো। এটাকে পালিয়ে যাও বলে। পদ্মজা আর কি করবে? সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে যায়। ঘরে ঢুকতে আমির হামলা করে। এবার কাহিনী কি বলো তো? বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করবো না এ হয়? রানী বা প্রায় জঙ্গলের ভেতরে যায়। আমি জানলা দিকে দেখি উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমি শুনে অবাক হয়। সে চাপা স্বরে প্রশ্ন করল, সত্যি প্রায় যায়? আমি সত্যি বলছি। আমি চিন্তিত হয়ে কিছু ভাবে। কপালের চামড়া কুঁচকে গেছে। গভীর ভাবনায় বিভোর সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অবধি গিয়েছিলাম মদন ভাইয়ের জন্য। ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন। পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানীয়াপা চলে এসেছে। সরাসরি প্রশ্ন করছে, কেন জঙ্গলে গিয়েছিল? বলল, ওষুধ আনতে। মানে কোন ওষুধ পাতা? কিন্তু আমার বিশ্বাসও নেই। প্রায় কেউ ওষুধ পাতা আনতে চায়, আবার ভোরে আর রাতে। পদ্মজা একদমই কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন, বলো। এখন কাউকে বলবেন না। বলা উচিত না। ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কী হয়েছে, কী করতে হবে। এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের বলবো। যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে। অবশ্যই সমস্যা আছে। তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতে চায় না ভয়ে। সেখানে রানী যায়, বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে। কাল পরশুর মধ্যে আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি। কাউকে বলবেন না এখন, অনুরোধ। আমি হাসলো। পদ্মজার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খুঁজেন, এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে, চলুন। ঠিক সময় না গেলে আম্মা চিল্লাবেন। আম্মার চিল্লাই? তোমাকে খয়েরি রঙের বেশি সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি। পুরো কথা বলতে দাও। আচ্ছা শুনুন, আর ওই কালো রঙের আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিসফিসিয়ে কথাটা বলল। পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ছে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হৈ হৈ করে উঠল। সত্যি? কত কত দিন পর একটু প্রশংসা করলেন, আল্লাহ। পদ্মজা মৃদু আওয়াজ করে হাসলো। বলল, প্রশংসা শুনতে ভালোবাসেন? অবশ্যই, তবে বউর প্রশংসা করতে আরও বেশি ভালোবাসি। আমির আরও শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে। পদ্মজা আমিরের দুই হাত ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে কেন ধরেন? গায়ে জোর দেখান কেন? ভালো লাগে না? মোটেও না। আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জার ছিটেফোঁটা গিলে ফেলেছ দেখছি। বিয়ের এতদিন পর কোন মানুষটা লজ্জা পায়? আমাকে দেখাবেন? আমিও তো ভং ধরতে পারবো না। কি ঝাঁজ কথার। এবার ছাড়ুন। ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরছেন। যদি দৌড়ে পালাও? পালিয়ে যাব কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড় করে ঘরে ঢুকে।
পদ্মজা আর আমির দুজনকে দুদিকে ছিটকে যায়। আমির ধমকে বলে, লুতু, কতবার বলছি না বলে ঘরে ঢুকবি না? আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমিরের কথাগুলো রাগে বলার চেষ্টা করলো, রাগের মতো হয়নি। পদ্মজা হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজায় চিপা পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমুচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে। পদ্মজা পর্ব 11 পুরো গল্প প্লেলিস্টে।